বিয়েতে কবুল না বলায় ঠাস করে একটা চর পড়ে যায় আখির গালে। গালে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠে সে। আশেপাশে থাকা সাক্ষীগুলো খিটখিটিয়ে হেসে উঠতেই আকাশ রাগী লুক নিয়ে ঠোঁট জোড়ায় আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলে। নিজেকে আজ খুবই অসহায় মনে হচ্ছে আখির। বাবা মাকে বন্দি করে রেখেই তাকে জোর করে বিয়ে করেছে আকাশ চৌধুরী। মাথাটা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছে আখি। কাজী অফিসের সকলের সামনে এভাবে থাপ্পড় খাওয়া আর তাকে নিয়ে সকলে এভাবে হেসে উঠায়, ঘৃণা ও লজ্জা দুটো ছাপই আখির মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মায়ের কথা ভেবে হলেও কাপা কাপা হাতে সাইন করে দিল আখি। সাইন করেই শব্দ করে কেঁদে উঠেছে। আকাশের ধমকেই কান্না স্তব্ধ হয়ে যায় আখির। এবার কান্না করছে কিন্তু আর কোনো আওয়াজ নেই। ভিতরে ভিতরে বুকটা ফেটে যাচ্ছে আখির। আখিকে গাড়িতে উঠিয়ে আকাশ সোজা বাড়ি নিয়ে বাবার সামনে দাঁড়ায়। বাবা, আমি বিয়ে করে ফেলেছি তোমার পছন্দ করা মেয়েকেই। তোমাকে না জানিয়ে অন্যায় করে ফেলেছি জানি, প্লিজ বাবা ক্ষমা করে দাও। আসিফ সাহেব মুখে একটা হাসি ফুটিয়ে বলে, বিয়ে কি জোর করে করেছিস নাকি তোদের দুজনের ইচ্ছেতেই? কি বলো বাবা, আমাদের দুজনের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। ও তাহলে ঠিক আছে, আয় ভেতরে আয়। মাথা নিচু করে দাঁড়িয়ে সবকিছু শুনে যাচ্ছে আখি। তাদের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে এটা ভাবতেই চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে সত্যিটা, কিন্তু বলতে পারছে না, কারণ তার মা এখনো আকাশের হাতে বন্দী। ঘরে প্রবেশ করতেই সাগর দেখে ঘরটা ফুলে ফুলে সুসজ্জিত। কি হলো বাবা, বাড়িটা এমন করে সাজিয়েছ যেন তুমি জানতে আমি আজ বিয়ে করছি? হ্যাঁ, ফাহিম আমাকে আগেই বলেছে তোরা দুজন বিয়ে করতে যাচ্ছিস, তাই বাড়িটা হালকা সাজিয়ে নিলাম। আমার একমাত্র ছেলে বলে কথা। আকাশ ফাহিমকে একপাশে ডেকে বলে, তুই আবার সত্যিটা বলে দিসনি তো? আরে না ভাইয়া, চাচাকে কি আমি এসব বলতে যাব? বলেছি তুমি আর ভাবি বিয়ে করতে যাচ্ছ, ব্যাস। ভালো করেছিস। আর শোন, বাবা যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। বাসর ঘরে বসে আছে আখি। একটু আগে কয়েকটা মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে তাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছোট্ট একটা কাশি দিল আকাশ। মাথাটা নিচু করা অবস্থায় শান্তভাবে আখি বলে উঠল, আপনার কাজ শেষ? আকাশ বলল, বলতে পারো। আখি বলল, আম্মুকে কি ছেড়ে দিয়েছেন নাকি এখনো আটকে রেখেছেন? তাকে কাজ শেষ হওয়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছি। শাশুড়ি বলে কথা, খবরদার আপনার ওই মুখে আম্মুকে শাশুড়ি দাবি করবেন না। আকাশ বলল, তুমি আমার বিয়ে করা স্ত্রী, তো সেও আমার শাশুড়ি হয় তাই না? আখি বলল, আমি আপনার স্ত্রী নই, কারণ আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আর হ্যাঁ, একদম অধিকার ফলাতে আসবেন না। আপনি যদি জোর করেন তাহলে কি দেহ পাবো কিন্তু মন পাবো না, তাই তো? আমি তোমাকে দেহের জন্য বিয়ে করিনি, বাবার কারণেই বিয়ে করেছি তোমাকে। তোমাকে আমার বাবাই পছন্দ করেছে। বাবাকে খুশি করতেই বিয়েটা করেছি আমি, কারণ বাবা একজন মৃত্যুর পথযাত্রী। খুব জোরে 4 মাস সময় দিয়েছে ডাক্তার। এর ভেতরে বাবার সকল আবদার পূরণ করে ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবাকে সবসময় খুশি রাখবো আমি। তাই বাবাকে খুশি করতেই তোমাকে বিয়েটা করেছি আমি। যদিও তোমাদের বাড়িতে সেদিন বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তোমার মা মুখের উপর না বলে দিয়েছিল। সেই দিন বাবাকে বলেছিলাম যে আমি বিয়ে করলে তোমাকেই করব। বাবা বলেছিল, মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাস না। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমাকে রাজি করাতে। তাই বাধ্য হয়েই। আপনি জানেন বাবা কেন আপনাদের মুখের উপর নিষেধ করেছিল? কারণ অন্য একজনের সাথে আমার বিয়ের কথাবার্তা একেবারে পাকা ছিল। আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। তাকে ছাড়া আমি নিজের জায়গায় কাউকে কল্পনাও করতে পারি না। আকাশ বলল, সমস্যা নাই, আমি নিজেই তোমাকে তার কাছে পৌঁছে দিব। এখন থেকে এই বাড়িতে সবকিছু তোমার ইচ্ছাতেই হবে। কিন্তু কি? বাবা যে কয়দিন বেঁচে আছে তুমি তাকে বুঝতে দিও না আমাদের মাঝে দূরত্বটা। বাবা যেন বুঝে আমরা দুজনেই খুব সুখে আছি। প্লিজ, শুধু এই 4টা মাস। বিছানায় চুপ করে বসে আছে আখি। আকাশের কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। বাবা নামটার প্রতি যে সে ছোটবেলা থেকেই দুর্বল। জন্মের আগেই বাবাকে হারায় সে। মাথার উপর বাবা নামক কোনো ছায়াই ছিল না কোনোদিন। কি হলো, চুপ করে আছো যে? আখি বলল, আমি ভেবে নেই। আকাশ বলল, যত ইচ্ছা ভাবতে পারো, কিন্তু প্লিজ আমার মৃত্যুর পথযাত্রী বাবার মনে আঘাত দিও না। বাবার কাছে আমাকে খারাপ করো না। তোমার কাছে না হয় আমি আজীবনই খারাপ থাকবো, প্লিজ। আখি বলল, ওকে, আমি ভেবে দেখব। এখন আমার ঘুম পাচ্ছে, আপনি সোফায় গিয়ে ঘুমান। আকাশ আর কিছু না বলেই একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। শাড়িটা চেঞ্জ করে একটা টি-শার্ট গায়ে শুয়ে পড়ল আখি। দু চোখ লেগে আসছে না কিছুতেই। মনে আসছে নানান চিন্তা। কি করবে সে? মৃত্যুর পথযাত্রী একটা বাবার মনে আঘাত দিবে, নাকি আকাশের নকল বউ হয়েই অভিনয় করে যেতে হবে তাকে? কিন্তু ওদিকে রাফিন
সেও তো আমায় খুব ভালোবাসে। একজন বাবাকে খুশি রাখতে গিয়ে তার সাথে প্রতারণা করে ফেলবো না তো? তাকে বিষয়টা খুলে বললে কি সে বুঝবে, নাকি আমার আকাশের বাবার মনে কষ্ট দিয়ে তাকে ছেড়ে চলে যেতে হবে? বিয়েটা আখির ইচ্ছা না হলেও আকাশের বাবার কথা ভেবে আকাশের সাথে 4 মাস থাকতে রাজি হয় সে। কারণ একজন মৃত্যুর পথযাত্রী বাবার মনে কষ্ট দেওয়াটা ঠিক হবে না এটা ভেবে। আকি ছোটবেলা থেকে বাবার আদর পায়নি বলে বাবা শব্দটার প্রতি একটা দুর্বলতা আছে তার। হয়তো সেই দুর্বলতাটাই তাকে এখন এভাবে ধরে রেখেছে। সকালের সকল নাস্তাই তৈরি করা হয়ে গেছে আর তা সাজিয়ে রাখা আছে টেবিলে। আকাশই তৈরি করেছে এইসব। রান্না যে তার নিজেকেই করতে হয়, কারণ বাবা বলেছিল কোনো কাজের মেয়ে রাখা হবে না এই বাসায়। যতদিন বিয়ে না করবি ততদিনই এভাবে রান্না করতে হবে। সকল কিছু শেষ করে আকাশ চলে যায় আখিকে ঘুম থেকে ডাকতে। ওদিকে ফ্রেশ হয়ে রুমে বসে আছে আখি। আকাশ রুমে প্রবেশ করে আখির দিকে চোখ পড়তেই একটু থমকে যায়। কাল রাতের চাইতেও আখির চেহারায় দ্বিগুণ সৌন্দর্য ফুটে উঠেছে। অদ্ভুত এক মায়া কাজ করছে তার ওই গভীর চাহনিতে। সবচাইতে বেশি সৌন্দর্য ফুটে উঠেছে আখির ওই ঠোঁট জোড়ায়। ইচ্ছা করছে কাছে গিয়ে হাত দিয়ে আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে, কিন্তু সেটা যে সে পারবে না। কারণ সকলের কাছে এটা রিয়েল ম্যারেজ মনে হলেও তাদের দুজনের কাছে এটা কন্ট্যাক্ট ম্যারেজ, যার মেয়াদ হয়তো খুব জোরে 4 থেকে 5 মাস। আখি বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আখির কথায় ধ্যান ভাঙে আকাশের। আখির থেকে চোখ সরিয়ে বলে উঠে, টেবিলে নাস্তা রেডি করা আছে, ফ্রেশ হয়ে নাও। আখি বলল, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চলুন। আখি, আমি বুঝেছি আপনি কি বলবেন। আপনার বাবা কিছুই বুঝতে পারবে না। আমি রাজি আছি আপনার বাবাকে হাসি খুশি রাখতে। আমার বাবার প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়েছেন আপনি। আপনি সবসময় আমার কাছ থেকে দূরে থাকবেন আর রাফিনের বিষয়টা মাথায় রাখবেন। আকাশ বলল, বলেছি না সবকিছুই তোমার ইচ্ছাতেই হবে। আখি বলল, ওকে চলুন। টেবিলে বসে নাস্তা করছে 3 জন মিলে। তার মাঝেই আসিফ সাহেব বলে উঠে, বৌমা তুমি এই বাড়িতে এসেছো মানে এই বাড়িটা সাজিয়ে রাখার দায়িত্ব এখন তোমার। ইনফ্যাক্ট এই পুরো বাড়িটাই এখন থেকে তোমার। আসিফ সাহেবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আখি। আকাশ চুপচাপ খেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখন থেকে আমি আর আকাশের হাতের রান্না খাবো না। তোমার হাতের রান্নাই এখন থেকে আমার একমাত্র আহার। এবার আকাশের দিকে একটু ভ্রুকুচকে তাকায় আখি। রান্না করবে আর সে? রান্নার রটাই সে ঠিক বুঝে না, আর সে রান্না করবে? দেখেন মিস্টার আকাশ, আমি কোনো রান্নাবান্না করতে পারবো না। আকাশ বলল, তুমি না বাবাকে হাসি খুশি রাখবে বলেছ? আখি বলল, প্রথমত আমি এইখানে থাকতে রাজি হয়েছি শুধু আপনার বাবাকে একটু সঙ্গ দিতে। দ্বিতীয়ত আমি কোনো রান্নাবান্না পারি না। আকাশ বলল, তাহলে তো দেখছি তুমি একেবারেই ঢ্যাঁড়স। মেয়ে হয়ে রান্নাবান্না পারো না এটা ভাবা যায়? আখি বলল, একেবারেই পারি না তা না, আমার কিছু স্পেশাল রেসিপি আছে। আকাশ বলল, কি কি? ডিম আমলেট, ডিম সেদ্ধ আর চা। আকাশ বলল, খুব স্পেশাল তোমার রেসিপিগুলো। রাফিনের বাসায় গিয়ে তার বাবা মাকে সারা জীবন এগুলোই খাইয়ে রাখবে নাকি? আখি বলল, সেটা পরে দেখা যাবে, শিখে নিব। আকাশ বলল, তুমি চাইলে এই 4 মাসে আমার কাছ থেকে সকল প্রকার রান্না শিখতে পারো। আর বাবার চাহিদা এটাই, তোমার হাতের রান্না খাবে সে, আর তার সাথে বসে একটু গল্প করবে। জানো, আমার বাবার অনেক আশা ছিল তার একটা মেয়ে হবে। তার আশাও পূরণ হয়েছিল। আমার বয়স তখন মাত্র 8 কি 9 হবে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মা ও আমার 7 মাসের ছোট বোন। আমি তখন স্কুলে ছিলাম। বাবারও ক্ষতি হয়েছিল সেই দিন। কয়েকদিন বাবার সাথে হসপিটালে ছিলাম আমি। মা ও আমার বোনটাকে বাঁচানো গেল না। তারপর থেকে আমি আর বাবা খুব আদরে বড় করেছে আমায়। মায়ের অভাবটা বুঝতে দেয়নি কিছুতেই। আখি বলল, থাক, বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। আমি শিখে নিব আপনার কাছ থেকে রান্না। আর হ্যাঁ, বিকেলে আমি রাফিনের সাথে দেখা করতে যাব। ওর নিশ্চয়ই এখনো আমায় ভুল বুঝে আছে। আকাশ বলল, বিয়েটা হয়েছে গতকাল, আজকে গেলে বাবা বিষয়টা ভালোভাবে নিবে না, আগামীকাল যেও। আখি বলল, কোনটাকে আপনি বিয়ে বলছেন? ওটা বিয়ে নাকি 4-5 মাস আপনার বাবার খেদমত করতে বাধ্য করা? আর আমি আজই যাব রাফিনের সাথে দেখা করতে। আকাশ বলল, প্লিজ বোঝার চেষ্টা করো, কালকে তোমার সাথে আমিও যাব। আমি নিজে রাফিনকে সব বুঝিয়ে বলবো। বিকেলে ব্যালকনিতে বসে আছে আসিফ চৌধুরী। হাতে 2 কাপ চা নিয়ে আসিফ চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় আখি। আরে আখিমা, তুমি ভালোই করেছো এসে, একা একা ভালো লাগছিল না। এই নিন, আপনার জন্য চা নিয়ে এসেছি। হ্যাঁ, এই সময়টায় আমার চা খুব ভালো লাগে। আর মেয়ের হাতের চা তো কোনো কথাই নেই। কিন্তু তোমাকে আমি এখনো মেয়ে মনে করতে পারছি না, কারণ আসার পর থেকে তুমি আমায় একবারও বাবা বলে ডাকোনি। বাবা? বিষয়টা আবারও ভাবিয়ে তোলে আকিকে। সত্যিই কি এই লোকটাকে সে বাবা ডাকবে, যে কিনা আমাকে নিজের মেয়ের মতো মনে করে, আমার মাঝে নিজের মেয়েকে খুঁজে পায়? হ্যাঁ, তাকেই বাবা ডাকবো, কিন্তু আকাশের সম্পর্কে নয়, অন্য একটা সম্পর্কে। কিন্তু এই সম্পর্কটার নাম কি হবে? যাই হোক, এই নিন বাবা, এবার চাটা নিন। হ্যাঁ, এবার ঠিক আছে। তোমাকে আমি সত্যি সত্যিই নিজের মেয়ের মতো ভাবি। বাবা মেয়ে মিলে অনেকক্ষণ আড্ডা দিল সেখানে। রাতে খেয়ে ঘুমানোর সময় আদাশোয়া হয়ে ভেবে যাচ্ছে আখি, এতদিন পর সে সত্যিই একটা বাবাকে খুঁজে পেয়েছে। সারাটা দিনই খুব ভালো লেগেছে বাবার সাথে সময় কাটিয়ে, কিন্তু এই খুশিটা যে দীর্ঘ সময়ের জন্য নয়। আকাশ তখন সোফায় গভীর ঘুমে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে আখিও। কি হচ্ছে তার জীবনটা নিয়ে? কাল রাফিনের সাথে দেখা করতে যাবে আখি। রাফিন কি বলবে তখন? রাফিনের সামনে দাঁড়ানোর সাহসটা যে নেই আখির।
তবুও তাকে দাঁড়াতেই হবে। রাফিনকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। নিশ্চয়ই সে বুঝবে, কারণ সে তো আমায় কখনো অবিশ্বাস করেনি। পরদিন সকালের নাস্তা শেষে আকাশকে বলে আঁখি, আপনার নিশ্চয়ই মনে আছে আজ আমার রাফিনের সাথে দেখা করতে যাওয়ার কথা। হ্যাঁ জানি, আমি রাফিনকে বলেছি আসতে। এখানে না, তোমাদের নাকি একটা পছন্দের জায়গা আছে, সেখানে। আঁখি বলল, আচ্ছা, সে আমাকে ভুল বুঝবে না তো? আকাশ বলল, মনে হয় না ভুল বুঝবে, আর ভুল বুঝলেও আমি বুঝিয়ে বলবো। বিকেলে বাবাকে বলে রওনা দিল আকাশ আঁখিকে নিয়ে। রাফিন হয়তো সেখানে অপেক্ষা করছে তাদের জন্য। ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে যাচ্ছে আকাশ, আর বারবার আর চোখে তাকাচ্ছে আঁখির দিকে। রাফিনের সাথে দেখা করতে যাবে। মুখ ভর্তি খুশির আলো ফুটে উঠেছে তার। হালকা সাজে তার উপর মুখে পুরোপুরি খুশির ছাপ, হালকা হাসিতে যেন কোনো এক পরীকেও হার মানাবে।